ধরো আমাদের একটা বিল্ডিং এ এস্টিমেশন করতে হয় যে কয়টা ব্রিক লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত ব্যাগ বালু লাগবে। হ্যাঁ, তোমরা নেক্সট সেমিস্টারে শিখবা সেগুলো। তো এখন একটু ধারণা দিয়ে দিচ্ছি যে কিভাবে করে। একটা চার্ট দেওয়া আছে লতিফ স্যারের বইতে। চার্টে দেওয়া আছে যে 100 সিএফটি খোয়া বানাইতে কয়টা ব্রিক লাগে। এগুলো হচ্ছে আসলে বছরের পর বছর মানুষ কাজ করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে। সেই আন্দাজ থেকে কিছু ডাটা নেওয়া, আর কিছু হচ্ছে থিওরি থেকে কিছু ডাটা নেওয়া। হ্যাঁ, সেটা। তো যেমন যদি বলি 100 সিএফটি তুমি খোয়া বানাবা, মানে ব্রিক চিপস বানাবো, তাহলে 100 সিএফটি ব্রিক চিপস বানাইতে তোমাকে কয়টা ব্রিক ভাঙতে হবে সেটা এখানে দেওয়া আছে। এটা ধরো কাজ করতে করতে অভিজ্ঞতা থেকে এটা বলছি। 850টা ব্রিক লাগে 100 সিএফটি খোয়া বানাইতে। ধরো 100 সিএফটি ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্ক মানে হচ্ছে যে একটা ব্রিক আর একটা ব্রিকের সাথে গাঁথুনি দিয়া, মানে মর্টারের মাধ্যমে গাঁথুনি দিয়া লাগানো। যেমন আগের দিনের হচ্ছে বিল্ডিং গুলা সব পুরোটাই ব্রিক দ্বারা করা হইতো, সেক্ষেত্রে একটা কলাম গুলোও ব্রিক দ্বারা করা হতো। যে কলাম একটা ব্রিকের সাথে একটা ব্রিক জোড়া লাগাইয়া তারপরে হচ্ছে বানাইতো, সেগুলো হচ্ছে ব্রিক ওয়ার্ক বলতেছি। কথাটা মনে রাখতে হবে কোনটা কি জিনিস, সেটাকে আমরা বলতেছি ব্রিক ওয়ার্ক। আর ব্রিক চিপস তো বুঝলাম। তাহলে সেরকম 100 সিএফটি ব্রিক ওয়ার্ক যদি বানাইতে চাও, মানে একটা ব্রিক আর একটা ব্রিকের সাথে কানেক্ট করে তুমি যদি হচ্ছে মোটর দ্বারা কানেক্ট করে ব্রিক ওয়ার্ক করতে চাও, তাহলে 100 সিএফটি, সিএফটি মানে কিউবিক ফিট বা ফিট কিউব। আর কিউবিক ফিট মানে হচ্ছে তার ভলিউম বোঝাচ্ছে। তাহলে 100 সিএফটি ভলিউমের কোনো ব্রিক ওয়ার্ক বানাইতে চাইলে 1100টা ব্রিক লাগবে। থিওরি অনুসারে 1152 ব্রিক লাগবে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে ধরো এখানে একটা তোমার কলাম বানাবো, তুমি কলামটা দেখতে এরকম। কলামটা যদি 3D দেখি দেখতে এরকম। এই কলামটার ভলিউম বের করতে পারবা না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে? সম্ভব। ধরো এর ভলিউম আসছে 500 সিএফটি। তাহলে 100 সিএফটির জন্য যদি 1100টা ব্রিক লাগে, 500 সিএফটি বানাইতে কয়টা ব্রিক লাগে? 5500। 5500। হ্যাঁ, এভাবে করি আসলে নরমালি করা হয়। হ্যাঁ, যে কয়টা ব্রিক লাগবে একটা বিল্ডিং এ, এরকম বিল্ডিং এর ভলিউম বের করে তার সাথে এরকম গুণ দিয়ে, এটা হচ্ছে ইউনিট দেওয়া হয় যে 100-র জন্য এত লাগবে, তাহলে তোমার যত তার জন্য কত, ঐকিক নিয়ম। এখন এখানে থিওরি বলতে কি বোঝাচ্ছে? থিওরি বলতে বোঝাচ্ছে যে এখানে যদি একটা একটা করে ব্রিক সাজাই, তাহলে আমি কি এভাবে বের করতে পারি না যে ধরো এইটার ভলিউমটা 500 না 100, আর একটা ব্রিকের ভলিউম বের করতে পারবা না? এই যে ব্রিকের যে ডাইমেনশন দেওয়া আছে, এটা একটা ব্রিকের ভলিউম বের করতে পারবে। তো টোটাল ভলিউম, ধরো টোটাল ভলিউম হচ্ছে 100। 100কে যদি একটা ব্রিকের ভলিউম দ্বারা ভাগ দাও, একটা ব্রিকের ভলিউম, হ্যাঁ, আর একটা ব্রিকের ভলিউম দিয়ে ভাগ দিলাম, ওকে, তাহলে কি পাবা? টোটাল কয়টা ব্রিক লাগবে সেটা পাবো, নাম্বার অফ ব্রিক পাবো। তো এইভাবে যেটা বের করা হয় সেটা বলতেছে থিওরি। থিওরি আকারে বের করছে, সেটা হচ্ছে 1152। কিন্তু তারা দেখছে যে আসলে 1100টা ব্রিকই হয়ে যায়, এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে তারা বের করছে। তোমরা কোন মানটা ইউজ করবে? তোমরা আপাতত এই সাবজেক্টে এই মানটা ইউজ করবে। ওকে, এখন ধরো 100 এসএফটি 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক, এটা বলতে বোঝাচ্ছে যে স্কয়ার ফিট। এসএফটি মানে স্কয়ার ফিট। তাহলে এসএফটি বলতে কি এরিয়া বোঝাচ্ছে না ভলিউম বোঝাচ্ছে? এরিয়া বোঝাচ্ছে। ধরো একটা ব্রিক দ্বারা আমি ফুটপাত বানাবো, তো একটা ব্রিক দ্বারা ফুটপাত বানাবো, সেই ফুটপাতটা হচ্ছে যে ব্রিক দ্বারা বানাবো, সেই এক একটা ব্রিক
একটা আরেকটার সাথে মর্টার দ্বারা কানেক্টেড, এবং এই বরাবর তার থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, ব্রিকওয়ার্কের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, আর তার এরিয়াটা হচ্ছে 100 ফিট স্কয়ার। তাহলে তোমার কয়টা ব্রিক লাগবে? 480টা ব্রিক লাগবে যদি তুমি এগুলা মর্টার দ্বারা কানেক্ট করো। ওকে, যদি তুমি মর্টার দ্বারা কানেক্ট না করো, যেমন রাস্তা, ইটের রাস্তা, সেখানে কি একটা ব্রিক আরেকটা ব্রিকের সাথে মর্টার দ্বারা কানেক্ট করে? না, একটা ব্রিক আরেকটা ব্রিকের সাথে কোনো কানেকশন থাকে না, জাস্ট দুই ফাঁকের মাঝখানে কি করে বালু দ্বারা ভরাট করে, সেটাকে বলে ব্রিক ফ্ল্যাট সোলিং। ওয়ার্ডটা খেয়াল রাখবে। তাহলে যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে মর্টার দ্বারা কানেক্ট করবা না, বালু জাস্ট তার গ্যাপের মধ্যে দিয়ে দিবা, দুইটা ব্রিকের মাঝখানের যে গ্যাপ তার ভিতরে দিয়ে দিবা, কোনো কানেকশন থাকবে না, তাহলে তোমার ব্রিক লাগবে কয়টা? 300টা ব্রিক লাগবে। যেমন ফাউন্ডেশনে, এই যেটা ধরো এটা কলাম, তার নিচে ফাউন্ডেশন, ফাউন্ডেশনে তোমরা দেখে আসছো লাস্টে একটা বিএফএস লেয়ার দাও না, মনে আছে? এটা 3 ইঞ্চি সিসি লেয়ার, তারপরে 3 ইঞ্চি বিএফএস লেয়ার ড্রয়িং এ করে আসছো তোমরা। বিএফএস লেয়ারটা হচ্ছে নিচে থাকে, একদম নিচে, তার উপরে থাকে হচ্ছে সিসি লেয়ার কনক্রিটের। তো সেই সব ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যেতে পারে। তাহলে বিএফএস মানে বুঝলা? ব্রিক ফ্ল্যাট সলিড। মানে কি? একটা ব্রিক আরেকটা ব্রিকের সাথে মর্টার দ্বারা কানেক্টেড না, জাস্ট হচ্ছে তার মাঝখানে হচ্ছে বালু দ্বারা ভরাট করা। আচ্ছা, লাস্ট একটা আছে যে ধরো হেরিং বন্ড সোলিং ইন ফাউন্ডেশন ফ্লোর। ব্রিকটা বিভিন্ন বন্ড আকারে সাজানো যায়। যেমন কেউ এভাবে সাজাইতে পারে, একটা ব্রিক আরেকটা ব্রিক এভাবে করে সাজাইতে, হ্যাঁ এভাবে করে সাজাইতে। কেউ অন্যভাবেও সাজাইতে পারে। তো আমরা যদি একটু ছবি দেখি তাহলে বেটার হয়। আচ্ছা, এখানেই দেখান যায়। এই যে দেখো, এভাবেও তোমরা ব্রিক সাজাইতে দেখছো, এভাবেও ব্রিক সাজাতে দেখছো। তো এভাবে যদি ব্রিক সাজাইতে হয় তাহলে ব্রিক লাগবে কয়টা সেটা এখানে দেওয়া আছে। তাহলে ব্রিক লাগবে 500টা। বিভিন্ন ভাবে ব্রিকটা সাজানো যায়। তোমরা যদি নেটে সার্চ দাও, দেখো বিভিন্ন প্যাটার্নে সাজাইতে পারে। এখানে দেখো, যদি ছবি দেখো, একটা অনেক ভাবে সাজাইতে পারে একটা ব্রিক, ঠিক আছে? তার ভিতরে হেরিং বন্ড একটা, শুধু একটা কথা এখানে বলা আছে, হেরিং বন্ডের জন্য স্পেশালি 500টা ব্রিক লাগে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এস্টিমেশন অফ ব্রিক কিভাবে করতে পারি ছোটখাটো এই চার্ট দ্বারা। আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট। গতকালকে এটা বাকি ছিল, ওকে এটা করলাম। আমরা গতকালকে মনে হয় পাগ মিল পর্যন্ত পড়ছি, তাই না? গতকালকে কি পাগ মিল পর্যন্ত পড়ছি? ওকে, তার মানে আমার কাদাটা মোটামুটি মন্ড টাইপের হয়ে গেছে। যেহেতু মন্ড টাইপ বা কাইয়ের মতো হয়ে গেছে, আমি এখন সেটাকে সাসে ফেলে এটাকে আমি ব্রিকের শেপে নিয়ে আসতে পারি। তাহলে সাসে ফেলার জন্য সাসটা হতে পারে, এই যে সাসে ফলে তুমি ব্রিকের শেপে নিয়ে আসতেছো, এটা কি বলতেছে হচ্ছে মোল্ডিং অফ ব্রিক। মোল্ডিং অফ ব্রিক। এখন মোল্ড মানে হচ্ছে সাস। মোল্ড বানানটা মানে একটু ভুল হয়েছে, ইউ হবে মাঝখানে। মোল্ডটা বা সাসটা দুই প্রকারের হতে পারে, কাঠের দ্বারা হতে পারে, স্টিলের দ্বারা হতে পারে। তোমাদের কাছে কি মনে হয় যে কাঠেরটার সুবিধা কি? কাঠের মোল্ড ইউজ করলে সুবিধা কি? কস্টিং অনেক কম হবে। হ্যাঁ,
সহজলভ্য, কস্ট অনেক কম হবে। আচ্ছা, বাট স্টিলের কথা যদি বলি তাহলে স্টিলের ক্ষেত্রে সুবিধা কি হবে? লং লাস্টিং, অনেকদিন টিকবে। হ্যাঁ, লং লাস্টিং, অনেক দিন টিকবে। তো কেউ যদি মনে করে যে সে ইটের ফ্যাক্টরি, সে 10 বছর 20 বছর 50 বছর চালাবে, সে নিশ্চয়ই স্টিল মোল্ড ইউজ করবে। বারবার আর উডেরটা তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে আমি অল্প কিছু ব্রিক বানাবো, তাহলে তার জন্য স্টিল মোল্ডটা আবার তখন কস্ট বেশি চলে আসবে। স্টিল মোল্ড ইউজ করলে তখন সে উডে চলে যাবে। আচ্ছা, তো আমরা কি কি মডেল হতে পারে, কোন কোন মোল্ডের কি সুবিধা অসুবিধা বুঝলাম। তো মোল্ডের যে একটি ছবি দেখি গুডসন সিং এর বই থেকে, এই দেখো উডেন মোল্ড দেখা যাচ্ছে, স্টিলের মোল্ড দেখা যাচ্ছে। এই যে মাঝখানে মন্ডটা রেখে সাসে ব্রিকের শেপে রাখা হয়। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানে ব্রিকের সাইজ তোমার কত দরকার? আমাদের ব্রিকের সাইজ হচ্ছে দরকার 9.5 ইঞ্চি এইদিকে, তারপর হচ্ছে এইদিকে হচ্ছে একা একা হয়ে গেছে আর কি। এদিকে ডেপথ হচ্ছে তার 3.5 ইঞ্চি, আর উইডথ হচ্ছে তার 4.5 ইঞ্চি। এটা আমার একটা ফিনিশড প্রোডাক্ট, মানে একটা ব্রিক পোড়ানো টোড়ানো শেষ, তারপরে এই সাইজটা থাকতে হবে। তো বলো তো উডেন মোল্ডের এই সাইজটা কত দেওয়া উচিত? কত দেওয়া উচিত বলো? 9.5 দিবা, না 9.5 চেয়ে বেশি দিবা, না কম দিবা, না এক্স্যাক্টলি 9.5 দিবা? স্যার কম 9.5 থেকে একটু বেশি দিব। আচ্ছা, 9.5 দিলে কি সমস্যা? এক্স্যাক্টলি 9.5 দিতাম তাহলে তুমি। স্যার যখন আমরা আর ইটটা পোড়াবো, পড়লে তো ছোট হয়ে যায় স্যার, জি এর স্যার, জন্য যখন ছোট হয়ে গেলে তখন তো স্যার আরো কমে আসবে, তো এই জন্য আমরা একটু বাড়ায় নিলে আর কি পোড়ানোর পরে সাইজটা সেম থাকতো। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কারণ যে আমাদের নেক্সট আরো স্টেপ আছে, আমরা ব্রিকটাকে পোড়াবো, তার আগে ব্রিকটাকে একটু শুকাই নিব। হ্যাঁ, এর কারণে আমাদের তখন একটা শিঙ্ক হয়ে যাবে, ব্রিকটা ছোট হয়ে যাবে। তো এই কারণে আমরা আগেই সাইজটা একটু, কাঁচা ব্রিকের সাইজটা একটু বাড়াই নিই। তার মানে ধরে নাও আমরা এই সাইজটা নিব হচ্ছে 9.8 ইঞ্চি। ধরো কতটুকু সাইজ নিবা, এটা দেখো আমাদের বাংলাদেশ রাইটারের বইতে লেখা থাকতে পারে নাকি, যদি না লেখা থাকে, না লেখা থাকে আইডিয়া নিতে পারো ওখান থেকে। এভাবে একটু বাড়াই নিলাম। ওকে, সেটা যদি হয় তো স্টিলের মোল্ড পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, স্টিলের মোল্ডে আরেকটা সুবিধা আছে কি দেখো, স্মুথ সারফেস কোনটা হবে, মানে ভালো সারফেস হবে কোনটা? উড উড ইউজ করলে না স্টিল ইউজ করলে? স্টিল। স্টিল ইউজ করলে দেখবা সারফেসটা স্মুথ হয়। তো আমরা তো স্মুথ সারফেসই চাই। ওকে, বা আঁকা বাঁকা না চাই। হ্যাঁ, বা উড হচ্ছে আজকে ইউজ করতেছো, কাল অনেকদিন ইউজ করতে করতে দেখবা উডটা একটু লোহাগুলো একটু হচ্ছে মানে সাইজটা বড় হয়ে গেছে। হ্যাঁ, কারণ উড তো শ্রিঙ্ক করে, আবার উডটা অনেক সময় দেখবা দরজা শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়, দেখো না তো এরকম। এই জন্য স্টিলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, অ্যাকুরেট সাইজ মেনটেন করা যায়। আচ্ছা, এখন আমি এই যে শেপে ফেলবো, শেপে ফেলার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে হাতে হাতে করব, আর একটা হচ্ছে মেশিনে করব। আগের দিনে বা এখনো ছোটখাটো ফ্যাক্টরিতে হাতেই মোল্ডিং করা হয়। হাতে মোল্ডিং আমার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে গ্রাউন্ডে রেখে, আর একটা হচ্ছে টেবিলে রেখে। একটা গ্রাউন্ডে রেখে কিভাবে করে, ধরো মাটিটা এখানে একটা গ্রাউন্ডে রাখা, এখানে এনে মাটিটাকে রাখলাম, মাটিটাকে রেখে আমরা, এটা হচ্ছে অনেক বেশি মাটি, মানে যত পাক মিল থেকে মাটি বের হয়েছে সেটা এক জায়গায় স্তূপ করে রাখলাম, পাক মিল থেকে মাটিটা স্তূপ করে এখানে রাখলাম। এগুলো হচ্ছে সব
রেডি করা আছে মাটিটা, আমি এখনই ইউজ করতে পারবো, মোল্ডে ঢুকাইতে পারবো। আচ্ছা, তো কি করে একটা মোল্ড হাতে নেয়, মোল্ডটাকে আমি, হ্যাঁ মোল্ডটা হাতে নেয়, মোল্ডটা হাতে নিয়ে এটাকে এখানে চাপ দেয়, চাপ দিলে নিশ্চয়ই এখানে কিছু মাটি এর ভিতরে ঢুকে যাবে মোল্ডের ভিতরে। তো আমি যদি একটু এলিভেশন দেখি যে কিছু মাটি হয়তো ঢুকে যাবে ভিতরে। এরকম কিছু মাটি হয়তো ঢুকবে, কিছু পোর্শন হয়তো মাটি ঢুকবে না, মানে একটু ফাঁকা থেকে যেতে পারে, বেশিরভাগ পোর্শন মাটি ঢুকবে। তো আমি কি করব, পরে বাকি যতটুকু ঢুকে নাই ততটুকু পোর্শন হাতে মাটি নিয়ে এই জায়গাটায় ফিল আপ করে এরপর এখানে একটা চাকু দ্বারা এটাকে সমান করে দিব, মাটিতে দিয়ে সমান করে দিব। এ পাশটাও কিন্তু খোলা, দুই পাশটাই খোলা, এ পাশটাও খোলা, এ পাশটাও খোলা। তো দুই পাশেই আমি সমান মাটি দিয়ে আমি এটাকে হচ্ছে চাকু দিয়ে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এখন তো এটা মোটামুটি সেই চলে আসছে। তো এখন আমি এটাকে রোদ্রে শুকা দিব। রোদ্রে শুকা দেওয়ার জন্য নিশ্চয়ই আর একটা ফিল্ডে নিয়ে যেতে হবে। সেখানে একটা ফিল্ডের ভিতরে, ধরো এখানে একটা ফিল্ড আছে, মাঠ, সেই মাঠের ভিতরে এবার আমি এখান থেকে এসে ধাক্কা দিব, মানে এমন ভাবে ধাক্কা দিব যাতে মোলটা আমার হাতে থেকে যায়, আর কাঁচা ব্রিকটা এখানে পড়ে যায়, আর মোলটা হাতে থেকে যায়। এটা হচ্ছে মোল্ড, আর এটা হচ্ছে কাঁচা ব্রিকটা এখানে পড়ে যায়। মাটিতে, যে মাটিতে শুকানো হবে সেই মাটিটা মোটামুটি একটু ফ্ল্যাট করে রাখা হয়, সমতল করে রাখা হয়। আচ্ছা, এইটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডিং, এই পদ্ধতি যেটা বললাম। এখন গ্রাউন্ড মোল্ডিং একটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই যে তুমি গ্রাউন্ডে ফালাইয়া দিলা, ফালাই দেওয়ার ফলে সে নিচের যে সারফেসটা এইটা একটু অমসৃণ হয়ে যাবে, একটু ইউনিফর্ম হবে না, একটু আঁকাবাঁকা হতে পারে। তো সেই ক্ষেত্রে এটার সলিউশন হচ্ছে টেবল মোল্ডিং। টেবল মোল্ডিং এ কি করা হয়, এই সমস্ত কাজ টেবিলে রেখে করা হয়। গুডসন সিং এর বইতে যদি আমরা দেখি, এখানে দেখো টেবল মোল্ডিং দেখাচ্ছে, সমস্ত কাজ টেবিলে রেখে করা হয়। দেখো কাদা নিলাম, তারপর হচ্ছে এই কাদাটাকে এখানে মোল্ডের ভিতরে ঢুকাইলাম, মোল্ডটা কিন্তু দুই পাশ থেকেই ফাঁকা, হ্যাঁ, তো দুই পাশ থেকেই ফাঁকা। নিচের পার্টে অলরেডি একটা টেবল দেওয়া আছে, এই টেবিলের কাঠটা দেওয়া আছে নিচের পার্টে, নিচের পার্টে কিছু করা লাগবে না। এখানে কাদাটা ঢুকাইলাম, যতটুকু ঢুকছে, বাকি যতটুকু এক্সট্রা দরকার এক্সট্রা দিয়ে তার উপরে এই যে কাঠটা এখানে দিব ছুরি দ্বারা, এই যে স্ট্রাইক মানে ছুরি যেটা দ্বারা সমান করে এই যে বেসটা এটার উপর দিয়ে দেব, তাহলে মোটামুটি এটা সমান হয়ে যাবে, চাপ দিলে মোটামুটি সমান হয়ে যাবে। তারপরে যদি কিছু বাকি থাকে সেটা হচ্ছে স্ট্রাইক দিয়ে আমি এক্সট্রা মাটিটুকু নিয়ে এটাকে আমি হচ্ছে সমান করে নিয়ে আমি হচ্ছে এটাকে উল্টাইয়া, এবার আমি এটাকে উল্টাবো, উল্টে আমি এই মোলটাকে খুলে ফেলবো, তাহলে শুধু কাঁচা ব্রিকটা দেখা যাবে। তো এখানে এই যে বেইস যেটা আছে, এই বেইজে ফোরক করারও সিস্টেম থাকে, একবারে ফোরক হয়ে বের হয়ে আসে, এটাকে ফোরক হয়ে বের হয়ে আসছে। এখন এইটাকে তুমি হচ্ছে নেক্সট কাজের জন্য পাঠিয়ে দিবা, মানে টেবিলে লাইন বাই লাইন ওয়ার্কাররা এই কাজ করতে থাকে। একজনে হয়তো এটা ভরে দিল, একজন হয়তো সোজা করলো, একজন হয়তো স্ট্রাইক করে দিল, একজন হয়তো পরের কাজগুলা করলো, এভাবে করে। এটাকে বলে হচ্ছে টেবল মোল্ডিং। তো টেবল মোল্ডিং এর সুবিধাটা কি? গ্রাউন্ড মোল্ডিং এ যে নিচে সারফেসটা অমসৃণ হয়ে যেত, এখন যেহেতু কাজটা হচ্ছে সব টেবিলে হচ্ছে, এখানে অমসৃণ হওয়ার সুযোগটা নাই, এখানে সবগুলো সারফেসই মসৃণ থাকে। তাহলে এটা হচ্ছে টেবল মোল্ডিং এর সুবিধা। এবার আসি মেশিন মোল্ডিং। এটা মেশিনে হবে, মেশিনে করা হয়। লতিফি স্যারের বই থেকে আমরা এই পার্টটা পড়বো। 3 ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যদি মাটিটা একটু শক্ত হয়, তার মানে মাটিতে পানির পরিমাণটা একটু কম, তাহলে এই প্রসেসটা ইউজ করব। যদি মাটিতে পানির পরিমাণটা বা ময়েশ্চারের পরিমাণটা একটু বেশি থাকে, মানে এই যে পাগমিল থেকে যে মাটিটা আসছে সেই মাটিটায় ময়েশ্চারের পরিমাণ যদি একটু বেশি থাকে, তাহলে আমরা এই পদ্ধতিতে ইউজ করব। আর যদি মাটিটায় পানি লাগানো যাবে না, পানি লাগালে অসুবিধা আছে,
সেক্ষেত্রে আমরা এটাকে কোনো পানি যদি না থাকে, পানির পরিমাণ খুবই কম থাকে, সেক্ষেত্রে আমরা তাকে ড্রাই অবস্থায় প্রেস করে শেপ দিব। এইটাই যদি প্রথমে বলি, এটা কি করা হয়, একটা মোল্ড নেওয়া হয়, সেই মোল্ডে মাটির গুঁড়া, হ্যাঁ মাটির গুঁড়া এখানে দেওয়া হয়, ময়েশ্চারের পরিমাণ খুবই কম, সেহেতু মন্ড তৈরি হয় না। তো মাটির পরিমাণটা আমার গুঁড়ো অবস্থায় মাটিটা থাকে আসলে। এরপর এটাকে যথেষ্ট একটা মেশিন দ্বারা চাপ দিব, এত জোরে চাপ দিব যে এটা ওই চাপের ফলে এটা একটা শেপ পেয়ে যাবে এবং এটা একটা বন্ড হয়ে যাবে। তো দেখবা তোমরা নরমালি যেমন ট্যাবলেট বানায়, হ্যাঁ এগুলা কিন্তু এই পদ্ধতিতে বানায়, চাপ দেয়, চাপ দিলে এত জোরে চাপ দেয় যেটা শেপ মেনটেন হয়ে যাবে। তো ব্রিকটাও সেভাবে বানানো সম্ভব, এটাকে বলে শুকনো অবস্থায় প্রেস করা, এই জন্য ড্রাই প্রেসড ব্রিক বলে। এই পদ্ধতিতে যে ব্রিক তৈরি হবে তাকে ড্রাই প্রেসড ব্রিক বলে। আচ্ছা, বাকি যে প্রসেস দুটো, সেই প্রসেসে তোমরা দেখবা স্টিপ মাঠ, মানে মাটিটা একটু শক্ত, মাটিতে ময়েশ্চারের পরিমাণটা একটু কম। কত কম লতিফ স্যারের বই থেকে হয়তো লেখা আছে, তোমরা ওখান থেকে বিস্তারিত পড়বা। এই যে মোল্ডিং লেখা আছে, এখানে দেওয়া আছে যে স্টিক মাঠ কই, এই যে স্টিক মাঠ প্রসেস, যদি পানির পরিমাণটা 10 থেকে 15% হয় মাত্র, তাহলে তুমি এই স্টিক মাঠ প্রসেসে যাবা। আর পানির পরিমাণটা যদি 20 থেকে 30% হয়, তাহলে তুমি সফট মাঠ প্রসেসে যাবা। ঠিক আছে? তো ইউনাইটেড স্টেটসে দেখা গেছে যে বেশিরভাগ 90% ব্রিক এই স্টিক মাঠ প্রসেসে তৈরি করা হয় আমেরিকায়। তো দেখি এটা কি জিনিস, তাহলে আমরা বুঝলাম যে কোনটার জন্য কোন প্রসেস ইউজ করব। এখানে কি করা হয়, স্টিক মাঠ প্রসেসে পানির পরিমাণটা মোটামুটি আছে। তো এটাকে কি করা হয়, একটা মেশিনের মধ্যে দিয়ে যে পাক করা মাটিটা ছিল, পাক মিল থেকে যে মাটিটা আসছে, সেই মাটিটা এখানে ইনসার্ট করা হয় একটা ফানেলের মধ্যে দিয়ে। ধরো সেই ফানেলের মধ্যে দিয়ে মাটিটা হচ্ছে একটা শেপ, ব্রিকের শেপে বের হয়। এখান থেকে যদি চাপ দাও বা আস্তে আস্তে ঢুকাইতে থাকো, ব্রিকের শেপে, ব্রিকের যে সাইজ, ব্রিকের সাইজ কত, ধরো 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি তার লেন্থ, ওটা বাদ, তার পুরো সেকশন, তার মানে হচ্ছে এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা এদিকে হচ্ছে 4.5, আর এদিকে হচ্ছে ডেপথ হচ্ছে তার 3.25, এভাবে করে আর এদিকে হচ্ছে লম্বা করে 9.5 হওয়ার কথা। তো এখানে কি করে, শুধুমাত্র এই 4.5 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি এই ডাইমেনশনটা মেনটেন করে, এখানে এভাবে মেনটেন করে। ওকে, আচ্ছা, এই সাজটা এরকমই থাকে, যেখান থেকে এই শেপটা মেনটেন হবে, 4.5 ইঞ্চি 3.25 ইঞ্চি হবে। এরপরে এটা লম্বা লম্বা বের হইতে থাকে, লম্বায় কোনো শেষ নেই, দড়ির মতো বের হইতে আছে, তো বের হইতেই আছে, লম্বায় অনেক বের হইতে থাকে, যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হয়। মাটি এখান থেকে প্রেস করতে থাকে, মাটিটা এভাবে বের হইতে থাকে। এখন লম্বায় আমার কতটুকু দরকার জানো, এদিকে লম্বায় কতটুকু দরকার, বলো, লম্বায় কতটুকু দরকার? 9.5 ইঞ্চি। তখন কি করে, একটা তার নিয়ে কোনো ওয়ার্কাররা হয়তো এখানে বসে থাকে, তার নিয়ে ওয়ার্কাররা 9.5 ইঞ্চি পর পর কেটে দেয়, অথবা একটা মেশিনই অটোমেটিক ভাবে 9.5 ইঞ্চি পর পর কেটে দেয়। তাহলে এই পদ্ধতিটাকে বলতেছে হচ্ছে স্টিক মাঠ প্রসেস বা এক্সট্রুশন প্রসেস। এই যে তুমি তার দিয়ে কেটে দিলা, এই জন্য এই তার দ্বারা যে ব্রিকটা তৈরি, কেটে যে ব্রিকটা তৈরি করলাম, এই ব্রিকটাকে বলে হচ্ছে ওয়্যার কাট ব্রিক। আচ্ছা, এবার আসি হচ্ছে যে সফট মাঠ প্রসেস, মানে কি, মাটিটা নরম, মাটিটায় যদি বেশি পানি থাকে তাহলে এই প্রসেসটা সুইটেবল। সেই প্রসেসে কি করা হয়, নরমাল যে প্রসেস এখানে আমি দেখাচ্ছি সেই প্রসেসটাই মেশিনের মাধ্যমে করা হয়। যে একটা সাস নেওয়া হয়, সেই সাসের ভিতরে মাটিটা ইনসার্ট করা হয়, এরপরে সেটাকে সমান করা হয়, সেই প্রসেসটাই সেম জিনিস, বাট এটা হচ্ছে মেশিনের মাধ্যমে করা হয়। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে এখানেও যদি চিন্তা করো যে এই যে মোল্ডটাকে ধাক্কা দিলাম, যাতে করে হচ্ছে
কাঁচা ব্রিকটা নিচে পড়ে যায় আর মোল্ডটা হাতে থেকে যায়। এখন এই কাঁচা ব্রিকটা তো মোল্ডের গায়ে লেগে থাকে, যেহেতু মাটি, এটা মোল্ডের গায়ে কিছু না কিছু লেগে থাকে। সেক্ষেত্রে এটা এত সহজে বের হইতে চাবে না। যেমন তোমরা যদি কেউ কেক বানাও, তাহলে দেখবা যে কেক বানানোর আগে, কেকটা যদি কাপে বানানো হয় বা যে পাত্রে বানানো হোক, সেই পাত্রটা একটু লুব্রিকেট করে নেয়, দেখছো, যাতে করে সহজে পরে খুলে আসে, তাই তো নাকি? দেখছো না? জি স্যার। বা তোমরা যদি কনক্রিট ল্যাবে কিউব টেস্ট যখন করছো, সেখানে তোমরা মোল্ডের ভিতরে টেম্পারিং করছো, তার আগে মোল্ডটাকে একটু তেল মাখাই নিছো। তোমাদের নিশ্চয়ই ল্যাবে ভাই বলার কথা, যে একজন ল্যাবের অ্যাটেন্ডেন্ট থাকে, যে কাজগুলো করে তোমাদের সহযোগিতা করে, সে দেখছো যে সে একটু তেল মাখাই না, লুব্রিকেট করে না, যাতে করে সহজে এটা বের হয়ে আসে। এখন ব্রিক তো হাজার হাজার লক্ষ লক্ষ ব্রিক তৈরি করবে, সেক্ষেত্রে এত তেল ইউজ করা তো সম্ভব হবে না। সেক্ষেত্রে কি ইউজ করা যায়? সেক্ষেত্রে আমরা তেলের পরিবর্তে পানি ইউজ করতে পারি। যে পানি দ্বারা যদি একটু ভিজাই নিই এই মাটিটাকে এই মোল্ডে ঢোকানোর আগে, মাটিটাকে মোল্ডে ঢোকানোর আগে মোল্ডটাকে একটু পানি দ্বারা ভিজাই নিলাম, চারপাশে একটু পানি দ্বারা একটু ভিজাই নিলাম, তাহলে এটা সহজে পরে বের করা যাবে। তো এই ধরনের ব্রিককে বলে ওয়াটার স্ট্রাক ব্রিক অথবা স্লোপ মোল্ডেড ব্রিক। সেটা মেশিনও করা যায় দেখলাম, আবার সেটা হ্যান্ডেও করা যায় দেখলাম। অথবা পানি ছাড়া তুমি এখানে স্যান্ডও ইউজ করতে পারো। স্যান্ড যেহেতু একটু শুকনা স্যান্ড ইউজ করলে এটা সহজে বের হয়ে আসবে, তখন সেটাকে বলে স্যান্ড মোল্ডেড ব্রিক অথবা স্যান্ড স্ট্রাক ব্রিক। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো এখন তুমি এখানে কাঁচা ব্রিকটা পেয়ে গেলা। কাঁচা ব্রিকটার সাইজ আমার কত ধরছিলাম যে 9.8 ইঞ্চি ধরা হবে। এমন ভাই বানাবো যাতে কাঁচা ব্রিকের সাইজ 9.8 ইঞ্চি হয়। এখন এই ব্রিকটাকে আমরা শুকাবো। এই যে বলছিলাম যে এখানে কি করছিলাম, একটা ফিল্ডে নিয়ে শুকাইছি। তো শুকাইতে পারি আমরা মাঠে একটা ন্যাচারাল টেম্পারেচারে খোলা বাতাসে শুকাইতে পারি, অথবা বর্তমানে আরো অনেক পদ্ধতি আসছে যে রুমের ভিতরে এক্সট্রা গরম বাতাস প্রবাহিত করে সেখানে আমরা শুকাইতে পারি। তো সেটাকে বলে ড্রাইং। তো ড্রাইং করাটা হয় কেন? কতদিন বলছিলাম যে আমরা ডিরেক্টলি কাঁচা ব্রিকটাকে পোড়াই না, আমরা এটাকে আগে একটু শুকাই, শুকানোর পরে তারপরে সেটাকে পোড়াই। তো কেন আগে একটু শুকাইনি যদি বলো? স্যার যাতে না ফেটে যায় স্যার। না ফেটে যায়, এটা একটা মেইন কারণ, যে কাঁচা অবস্থায় যদি দিয়ে দাও ব্রিকটা দেখবা ক্র্যাক করে গেছে, এখানে ফেটে গেছে। আর কিছু যদি পয়েন্ট কেউ বলো, কি মনে হয়? আর স্যার একদম কাঁচা ব্রিক্সটা স্যার হচ্ছে গিয়া মুভ করা স্যার কষ্ট। হ্যাঁ, মুভ করা কষ্ট, যে এখান থেকে তুমি যে চুল্লিতে ঢুকাবা, চুল্লিতে ঢুকানোর সময় দেখবে এটা এঁকে বেঁকে গেছে, তার শেপটা ঠিক নেই, তাহলে তো সেটা অসুবিধা। ওকে, এছাড়া স্যার কালারের কোনো ব্যাপার? কালারটা পরে আসি। এছাড়া আর একটা জিনিস আছে, যে একটা কাঁচা ব্রিককে পোড়াইতে যতটা না কষ্ট হবে, একটা শুকনা জিনিসকে পোড়াইতে কম কষ্ট হবে না বেশি কষ্ট হবে? স্যার কম কষ্ট হবে, প্লাস তার মানে জ্বালানিও কম লাগবে, তাই না? হ্যাঁ, তো জ্বালানিওটা কম লাগবে। তো এই বিভিন্ন কারণে আরো অবজেক্টিভ আছে, তো তোমরা সেই অবজেক্টিভ গুলো এই বই থেকে করে নিবা। এই কারণে আমরা পোড়ানোর আগে এটাকে একটু শুকাই নিই। আমরা এই যে শুকাইলাম, রোদ্রে শুকাইতে পারি, ন্যাচারাল অবস্থায় রেখে দিতে পারি। এই শুকানোর সময় সেটা একটু শ্রিঙ্ক করবে। কত পার্সেন্ট শ্রিঙ্ক করে? 2 থেকে 4% শ্রিঙ্ক করে। তার মানে এখন যে ব্রিকটা হবে, সেই ব্রিক এখনো কাঁচাই আছে ব্রিকটা, বাট ব্রিকটার সাইজটা একটু ছোট হয়ে যাবে। এখানে 9.8 ছিল, দেখবা এটা হয়ে গেছে 9.7 ধরো, একটু শুকিয়ে গেছে। এবার আমি এটাকে পোড়াবো, এই ব্রিকটাকে, শুকানো ব্রিকটাকে আমি এটাকে পোড়াবো। পোড়ানোর জন্য আমাকে এটাকে চুল্লিতে লোড করতে হবে। লোড করাকে বলে হ্যাকিং। হ্যাঁ, একটা চুল্লিতে আমি এটাকে লোড করব বা সাজাবো, সেটাকে বলে হ্যাকিং। সাজানো হয়ে গেছে, এরপরে সেটাকে আমি আগুন লাগাবো, ফায়ারিং। আগুনে পোড়ানো শেষ, তারপরে আমি এটাকে ঠান্ডা করতে দিব, সেটাকে বলে কুলিং। ঠান্ডা হয়ে গেল, তারপরে আমি এটাকে আনলোড করব, চুল্লি থেকে ব্রিকগুলোকে নামাবো।
সেটাকে বলে ডিহ্যাকিং। তাহলে এই 4টা প্রসেসের সমন্বয় আসলে বার্নিং অফ ব্রিক। তো এই প্রসেসে পোড়ানোর সময় ব্রিকটা আরো একটু ছোট হয়ে যায়। এবার ধরো ব্রিকটা পোড়ানোর পরে ব্রিকটা হচ্ছে এবার হয়ে যাবে 9.5 ইঞ্চি, আর একটু ছোট হয়ে যাবে। ওকে, তাহলে বলো তো যে প্রাথমিকভাবে আমাকে কাঁচা ব্রিকটার সাইজ কত পার্সেন্ট বাড়ানো উচিত? বলতে পারবা? স্যার 2 থেকে 4%। না, কেন? এই তো 2 থেকে 4% এখানে শুকিয়ে যাচ্ছে, আবার এখানে 2 থেকে 4% ছোট হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি কত হওয়া উচিত? 4.5 থেকে স্যার কত? 8। 8% বাড়ানো উচিত। হ্যাঁ, সাইজটা আমি 9.8 বলছি, ধরো এইভাবেই বলছি। ওকে, যেটু বাড়াই নিছি, 4.5 থেকে 8% বাড়াই নিছি সাইজটা। ওকে, এটা গেল হচ্ছে তোমাদের টোটাল প্রসেসটা আমি বললাম ব্রিকটা কিভাবে তৈরি হইলো। এখন আমরা বার্নিং, চুল্লিতে যে পোড়াবা, এই পোড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে। কিছু দেশীয় পদ্ধতি আছে, কিছু মডার্ন পদ্ধতি আছে। এইটা খুব ইম্পর্টেন্ট পোড়ানোটা, কারণ ব্রিক পোড়ানোটা যদি তুমি ব্রিক 10,000 ব্রিক পোড়াইতে যাও, যদি সবগুলা ব্রিকই ফার্স্ট ক্লাস ব্রিক হয় তাহলেই তুমি লাভবান। আর তোমার যদি 60% ব্রিক বা 30% ব্রিক নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বা 50% ব্রিক নষ্ট হয়ে যায়, বা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, তাহলে কিন্তু তোমার লস। তো তুমি কিভাবে পোড়াবা এটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, ব্রিকের কোয়ালিটি। তো এই জন্য আমরা বার্নিং অফ ব্রিকটা একটু ডিটেইলসে করব। ব্রিক বার্নিংটা কিভাবে হয়, কোন কোন প্রসেস হয় সেটা দেখব। প্রত্যেকটা প্রসেসের তোমার ফিগার পড়তে হবে, তার সুবিধা কি অসুবিধা পড়তে হবে প্রত্যেকটা টাইপের বার্নিং। যেমন যদি টাইপ অফ বার্নিং বলি, আমরা 2 ধরনের টাইপ অফ বার্নিং পাই। একটা হচ্ছে ক্লাম্প বার্নিং, আর একটা হচ্ছে ক্লিন বার্নিং। ক্লিন মানে হচ্ছে চুল্লি, আর ক্লাম্প মানে হচ্ছে আগের দিনে একটু ইউজ করতো। তোমরা ছবিটা দেখলে বুঝবা ক্লাম্প বার্নিংটা কি জিনিস। চুল্লিটা হচ্ছে নতুন। ওকে, এবার আমি প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত বলবো, এটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, তো ক্লাম্প বার্নিংটা যদি আগে দেখাই, ক্লাম্প বার্নিংটা গুরসন সিং এর বইতে দেওয়া আছে, সেখানে যদি যাই, এ দেখো ব্রিক সাজাই রাখছে। হ্যাঁ, কিভাবে শুকনো অবস্থায় সাজায় সেটা দেখাচ্ছে। সাজানো আবার বিভিন্ন, এই যে ড্রয়িংটা আবার বিভিন্ন ভাবে হতে পারে, আর্টিফিশিয়াল ড্রয়িং হতে পারে, ন্যাচারাল ড্রয়িং হতে পারে, কত ঘন্টা তুমি কতটুকু সময় তুমি ড্রয়িং করবা সেটাও লেখা আছে। তো এগুলো মোটামুটি পড়লা। হ্যাঁ, ওটা যেহেতু অতটা বিস্তারিত পড়ার দরকার নেই, মোটামুটি জেনে রাখলাম। এবার আসি বার্নিং অফ ব্রিক। আচ্ছা, ব্রিক বার্নিং এ কি হয়, মানে বার্নিংটা যে কোনো বার্নিং এ, সেটা ক্লাম্প বার্নিং হতে পারে, ক্লিন বার্নিং হতে পারে, সেটার প্রসেসটা এখানে লেখা আছে যে আসলে ঘটনাটা কি ঘটে। কি ঘটনাটা ঘটে যে ব্রিকটার যখন টেম্পারেচার, চুল্লির টেম্পারেচার যখন 650 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন ব্রিকের ভিতরে যত কার্বনাসিয়াস ম্যাটার আছে সেগুলা জারিত হয়, অক্সিডাইজ হয়। অক্সিডাইজ হলে ওয়াটার গুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকতে এই টেম্পারেচারে ওয়াটার গুলো রিমুভ হয়ে যায়। বাট টেম্পারেচার আরো বাড়াইতে হবে, ঠান্ডা করা যাবে না। টেম্পারেচার আরো যদি বাড়াই তখন কি হবে, সেটা 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুইটা যে মেইন কনস্টিটিউয়েন্ট ব্রিকের কাদার, একটা হচ্ছে সিলিকা, একটা হচ্ছে অ্যালুমিনা, সেই দুইটা গলে গিয়ে একটা একটার সাথে মিলে যায় এবং ব্রিকটা তখন ডেন্স হয় এবং স্ট্রং হয়। তো স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা দেওয়া হয়নি। হ্যাঁ, তুমি মাত্র তাহলে মনে হয় ঢুকছো, অ্যাটেন্ডেন্স লিংক দিই নাই, দিব। তুমি কি মাত্র ঢুকছো যে জানো না? না স্যার, আমি শুরু থেকে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি দিব। ওকে, তো 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, সিলিকা এবং অ্যালুমিনা একসাথে গলে গিয়ে তখন একটা কম্বাইন হয়ে যায় এবং একটা গ্লুর মতো কাজ করে, তখন আসলে ব্রিকটা শক্ত হয়। তো এখানে সেই কথাবার্তা বলা আছে, তবে ব্রিকটা ওভারবার্নও করা যাবে না, আবার আন্ডারবার্নও করা যাবে না। এখন ক্লাম্প বার্নিংটা কি জিনিস সেটা যদি একটু দেখো ছবিতে। ক্লাম্প বার্নিং এ এটা মাটি,
মাটির মধ্যে একটা গর্ত করা হয় বা অর্ধেক মাটির মধ্যে গর্ত করা হয়, এরকম হতে পারে। হ্যাঁ, সেখানে কি করা হয় যে ধরো ইট দিলা, হ্যাঁ, এখানে তুমি দেখতে পাচ্ছ ব্রিকের লেয়ার দিচ্ছ, ব্রিকের লেয়ার, এইগুলা একটা ব্রিকের লেয়ার দিলা, তারপরে জ্বালানি দিলা। জ্বালানি মানে কি, গ্রামের দিকে যেটা পাওয়া যায়, কি পাওয়া যায় জ্বালানি হিসাবে, কাঠ, হ্যাঁ, তারপরে তারপরে পাতা, এইসব বিভিন্ন জিনিস যেটা স্থানীয়ভাবে পাওয়া যায়, সেই সব তারা এটার ভিতরে দেয়। তার মানে একটা ব্রিকের লেয়ার দেয়, তারপরে আবার জ্বালানির লেয়ার দেয়, আবার ব্রিকের লেয়ার দেয়, তারপরে আবার জ্বালানির লেয়ার দেয়, এভাবে করে অল্টারনেট করে ব্রিক এবং জ্বালানি দিতে থাকে। তারপরে কি করা হয়, তার চারোপাশ থেকে যদি এইভাবে দেখাই, ধরো মাঝখানে তুমি এইভাবে সাজাইলা, তারপরে তার চারোপাশ থেকে কাদা দ্বারা ঢেকে দেয়, আর নিচ থেকে একটু ফাঁকা জায়গা রাখে আগুনটা জ্বালানোর জন্য, আগুনটা ধরার জন্য। হ্যাঁ, আর কিছু হয়তো পোরশন ফাঁকা রাখে যাতে অক্সিজেনটা ঢুকতে পারে, অক্সিজেনটা না ঢুকলে তো আগুনটা পুড়বে না, আগুনটা জ্বলবে না। তো তখন কি হয়, আগুনটা এখানে জ্বালাই দিলাম আমি, আগুনটা জ্বালাই দিলাম, এটা কি হবে, আস্তে আস্তে তখন পুড়তে থাকে, 4-5 দিন ধরে পুড়তে থাকে। হ্যাঁ, এখানে লেখা আছে কতদিন ধরে পুড়ে, 4-5 দিন ধরে পুড়তে থাকে। তুমি আগুন দিয়ে বাসায় চলে যাবা, ঘুমাবা টুমাবা, আস্তে আস্তে এটা পুড়তে থাকবে থাকবে। আর এই কাদার লেয়ারটা কেন দেওয়া হয় বলতে পারবো কি, যে চারপাশে কাদা দ্বারা কেন ঢেকে দেওয়া হলো? স্যার হিটটা যেন স্যার বাইরে চলে না আসে। হ্যাঁ, স্যার হিটটা ইনসুলেটর হিসেবে কাজ করে। হ্যাঁ, ইনসুলেটর বা হিটটা যাতে আসলে বাইরে বের হয়ে না আসে, হিটটা যাতে ভিতরেই থাকে, তো এই কারণে আর কি। তো এরপরে তুমি ধরলা হচ্ছে এক সময় সমস্ত জ্বালানি পুড়ে গেল, আগুনটাও নিভে গেল, তখন তুমি এই ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা করতে দিলা, তারপরে তুমি একদিন গিয়ে তোমরা হচ্ছে এটাকে দেখলা, তখন এগুলাকে আস্তে আস্তে করে ব্রিক যেগুলো তৈরি হবে সেগুলা বের করে নিয়ে আসলে। এখন এ পদ্ধতিতে অসুবিধা কিছু কি তোমাদের মনে হচ্ছে? সময় অনেক বেশি লাগতেছে। সময় বেশি লাগতেছে, আচ্ছা। আর স্যার জ্বালানি যদি আমাদের কম বা বেশি হয়, এই ক্ষেত্রে স্যার হয় ওভার বার্ন হবে, নাই তো আন্ডার বার্ন হবে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। রোল নাম্বার 3 বলছো না? জি আচ্ছা, হ্যাঁ, তোমার যদি এখানে তুমি টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছ না, তুমি যে বাসায় যাই ঘুমাচ্ছ, এখানে কি হচ্ছে না হচ্ছে তুমি কিছু জানো না, কি ওভার বার্নিং হতে পারে, আন্ডার বার্নিং হতে পারে। তো সেক্ষেত্রে আসলে ভালো ব্রিক বা ফার্স্ট ক্লাস ব্রিক পাওয়ার সম্ভাবনা কম। মানে ধরো খুব অল্প পরিমাণ 30% 40% এরকম হয়তো ফার্স্ট ক্লাস ব্রিক পাওয়া যাবে, বেশিরভাগ ব্রিকই হয় আন্ডার বার্ন থাকবে, না হয় ওভার বার্ন হয়ে যাবে, কন্ট্রোল থাকতেছে না। সুবিধা মনে হচ্ছে কোনো কিছু সুবিধা, এই প্রসেসের সুবিধা? সহজলভ্য, সহজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সহজলভ্য। আমি সহজে নিজের একটা উঠানেই আমি করতে পারি, কোনো ফ্যাক্টরি বানানো লাগবে না, নিজের একটা উঠানে বা খোলা মাঠে করতে পারি। আমার যদি 10,000 ব্রিক দরকার হয় বা অল্প ছোটখাটো ব্রিক দরকার হয়, এই পদ্ধতি ভালো, সস্তা, এবং কোনো স্কিল লেবার দরকার নাই, মানে খুব বেশি মানে দক্ষ লেবার দরকার নাই। সুপারভিশন তো নাই, বাসায় যাই ঘুমাচ্ছ, সুপারভাইজার কি করবা, তো এগুলা দরকার নাই। তারপরে হচ্ছে ফুয়েল, যে কোনো ফুয়েল ইউজ করতে পারো, ইকোনমিক্যাল হবে। ইনিশিয়াল খরচ বলতে গেলে নাই তেমন। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ গেল। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা স্লো প্রসেস। স্যার রোল 42 স্যার ক্লাস করতে পারতেছে না স্যার, মানে হচ্ছে ওর একটু আগে স্যার কারেন্ট চলে গেছে স্যার, এর জন্য স্যার ও বের হয়ে গেছে ক্লাস থেকে স্যার। আচ্ছা, এটা মোবাইল দিয়ে ব্যাকআপ রাখতে বলছি তোমাদেরকে, তো মোবাইল দিয়ে ঢোকার চেষ্টা করতে বলো। হ্যাঁ, এখনো 3 মিনিট আছে, ঢুকতে বলো, অ্যাটেন্ডেন্সটা যাতে দিতে পারে। ওকে, আচ্ছা, এখন এটা কোনো কন্ট্রোল নাই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ফায়ারের উপরে কোনো কন্ট্রোল নাই। কোয়ালিটি যে ব্রিকের পাবা তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ভালো ব্রিক খুব কমই হয়, যারা নিচের দিকে থাকবে তারা ওভারবার্ন হবে, যেহেতু নিচ দিয়ে আগুন দিচ্ছ, যারা উপর দিকে থাকবে তারা আন্ডারবার্ন হবে। ওকে, এবং ব্রিকের শেপ গুলো রেগুলার শেপ যে পাবা তার কোনো গ্যারান্টি নাই, কারণ ব্রিক গুলো আস্তে আস্তে নিচের ব্রিক পড়তে থাকলে আস্তে আস্তে নিচে নামতে থাকলে উপরের ব্রিক গুলোর শেপ নষ্ট হয়ে যেতে পারে, বা ওভারবার্নিং এর কারণে শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো সর্বোচ্চ আসলে ফার্স্ট ক্লাস ব্রিক বের হয় এই ক্লাম্পের মাধ্যমে 60%, বাকি 40%ই আসলে ওভারবার্ন বা আন্ডারবার্ন।
তার মানে লস অনেক। আচ্ছা, তো এই পদ্ধতিটাকে বলে হচ্ছে ক্লাম্প বার্নিং বা পাজোয়াও বলে অনেক সময়। হ্যাঁ, পাজোয়াও বলে। এটা কখন সুইটেবল? যখন আমি স্মল স্কেলে ব্রিক বানাইতে চাচ্ছি তখন এটা সুইটেবল। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।